ইরানে আমেরিকা ইসরায়েলের বাংকার বাস্টার বোমা হামলা, ধ্বংসস্তূপে পরিণত ঐতিহ্যবাহী হোসেনিয়া মসজিদ। কুয়েতের তেলবাহী ট্যাঙ্কার ইরানের হামলা, সৌদি আরব ও বাহরাইনে আমেরিকা ইসরায়েলি সামরিক স্থাপনায় ড্রোন হামলা, হিজবুল্লাহর হামলা ইসরায়েলের 4 সেনা নিহত। এবার হুমকির মুখে আরেক গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মানদেব। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। যুদ্ধের ৩২তম দিনে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। ইরানের অস্ত্রের মজুদ ধ্বংস করতে ইস্পাহানে একটি সামরিক স্থাপনায় শক্তিশালী বোমা হামলা হয়েছে। হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটির ঐতিহ্যবাহী হোসেনিয়া মসজিদ। ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে আমেরিকা ও ইসরায়েলের হামলায় 1 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। মার্কাজি প্রদেশের মহল্লাদ শহরে ইসরায়েল আমেরিকার হামলায় 11 জন নিহত ও 15 জন আহত হয়েছে। মেহর নিউজ জানিয়েছে, একটি বেসামরিক ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রাজধানী তেহরানেও দফায় দফায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান শহরে হামলায় ঐতিহাসিক হোসেইনিয়া মসজিদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ হামলায় 3 জন নিহত হয়েছেন। এছাড়া ইরানের সবচেয়ে বড় ওষুধ কোম্পানির ভবনও আমেরিকা ইসরায়েলের হামলার শিকার হয়েছে। ব্যাপক সমালোচনার পরও ইরানের বেসামরিক স্থাপনাগুলোতে হামলা বন্ধ করেনি আমেরিকা ও ইসরায়েল। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানে 300-র বেশি স্বাস্থ্যকেন্দ্র ও 760টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ইস্পাহান শহরের একটি বিশাল গোলাবারুদ ডিপোতে 1000 কেজি ওজনের শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা দিয়ে হামলা চালিয়েছে আমেরিকা। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি বিশাল বিস্ফোরণের ভিডিও পোস্ট করেছেন। বিভিন্ন গণমাধ্যমের দাবি অনুযায়ী ভিডিওটি ইরানের মধ্যাঞ্চলীয় ওই শহরের বাইরে চালানো আমেরিকার হামলার দৃশ্য। নাসার ফায়ার ট্র্যাকিং স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইরানের মাউন্ট সোফেহ এলাকার কাছে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকাটি একটি সামরিক এলাকা হিসেবে পরিচিত। এখন পর্যন্ত ইরান এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে আমেরিকার এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ক্ষেপণাস্ত্র, রকেট এবং অন্যান্য বিস্ফোরক ধ্বংস করতে একটি বিশাল গোলা বারুদের মজুতে এই হামলার জন্য বিপুল পরিমাণ বাংকার বাস্টার বা পেনিট্রেটর মিউনিশন ব্যবহার করা হয়েছে। ইস্পাহান শহরটি ইরানের একটি কৌশলগত হাব, যেখানে ইরানের সামরিক ঘাঁটি ও প্রতিরক্ষা স্থাপনা রয়েছে। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধের সময়ও ইরানের যে 3 পারমাণবিক কেন্দ্রে আমেরিকা হামলা চালিয়েছিল, তার মধ্যে একটি হলো এই ইস্পাহান পারমাণবিক কেন্দ্র। ধারণা করা হচ্ছে, ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ এখানে ভূগর্ভস্থ অবস্থায় রয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দুবাই উপকূলে কুয়েতের একটি বড় তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার ওয়ারহেডবাহী মিসাইল হামলায় অন্তত 11 জন আহত হয়েছে। এছাড়া সৌদি আরব ও বাহরাইনে আমেরিকা ও ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। মঙ্গলবার মধ্যরাতে দুবাই উপকূলের কাছে হামলার শিকার হয় কুয়েতের তেলের ট্যাঙ্কার আল সালমি। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, হামলার সময় জাহাজটি পুরোপুরি তেল বোঝাই ছিল। ইরানের এই হামলায় জাহাজটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভানো হয়েছে এবং জাহাজের 24 ক্রুর সবাই নিরাপদে আছেন। হামলার দায় স্বীকার করেছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। তাদের দাবি, কুয়েতি জাহাজ ছাড়াও আরব সাগরে একটি ইসরায়েলি কন্টেনার জাহাজে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এছাড়া বাহরাইনে আমেরিকান নৌবহরে অ্যান্টি ড্রোন সিস্টেম এবং কুয়েতে থাকা ঘাঁটির 2টি আগাম সতর্কতা প্রদানকারী রাডার ধ্বংস করার দাবি করেছে তেহরান। আরব আমিরাত সীমান্তের বাইরে পেন্টাগনের মেরিন সেনাদের ওপরও ড্রোন হামলার দাবি করেছে তেহরান।
এদিকে সরাসরি ইরান থেকে ছোড়া মিসাইল আঘাত এনেছে ইসরায়েলের মধ্যাঞ্চলেও। বিশেষ করে পেতাহ তিকবা শহরে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু গাড়ি পুড়ে গেছে এবং আবাসিক এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে ইরান থেকে ছোড়া ওই মিসাইলটিতে ক্লাস্টার ওয়ারহেড ছিল, যার অংশবিশেষ তেল আবিব ও বেনিব্রাক সহ 6টি এলাকায় ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় অন্তত 11 জন আহত হয়েছে। হামলা চালানো হয়েছে সৌদি আরবেও। দেশটির সরকার জানিয়েছে গত কয়েক ঘন্টায় তারা অন্তত 10টি ড্রোন এবং 8টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করেছে। এসব ড্রোন ও মিসাইল রিয়াদ এবং ইস্টার্ন প্রভিন্স লক্ষ্য করে ছোড়া হয়েছিল, যেখানে সৌদি আরবের 90% জ্বালানি স্থাপনা অবস্থিত। এছাড়া আমেরিকার প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থাকা আল খার্জ এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে রিয়াদ। অন্য দেশে হামলার পাশাপাশি নিজ দেশের ভেতরেও কঠোর অবস্থানে ইরান। ইসরায়েলকে তথ্য পাচার এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে 54 জনকে গ্রেফতার করেছে দেশটি। ইরানের বিচার বিভাগ জানিয়েছে নতুন গোয়েন্দা আইন অনুযায়ী শত্রু রাষ্ট্রকে তথ্য দিলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড হতে পারে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দিয়ে তড়িঘড়ি করে যুদ্ধ শেষ করতে চান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে হরমুজ প্রণালী এখনও ইরানের নিয়ন্ত্রণে থাকলেও তা উদ্ধারে বড় কোনো অভিযান চালাতে আগ্রহী নন আমেরিকার প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান নিয়ে এবার নতুন কৌশল গ্রহণ করতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে হরমুজ প্রণালী তেহরানের দখলে থাকলেও এখনই তা উদ্ধারে বড় কোনো অভিযানে যেতে রাজি নন ট্রাম্প। বরং এই গুরুত্বপূর্ণ জলপথটি আপাতত ইরানের নিয়ন্ত্রণে রেখেই তড়িঘড়ি করে যুদ্ধ শেষ করতে চান তিনি। ট্রাম্প এবং তার উপদেষ্টাদের ধারণা, এই মুহূর্তে জোর করে জলপথটি উন্মুক্ত করতে গেলে যুদ্ধ তার নির্ধারিত 4 থেকে 6 সপ্তাহের সময়সীমা ছাড়িয়ে যাবে। তাই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য এখন ইরানের নৌবাহিনী ও মিসাইল ভান্ডার ধ্বংস করা। ওয়াশিংটন আশা করছে সামরিক শক্তিতে পঙ্গু হয়ে গেলে ইরান শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসতে এবং হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য হবে। আর তা না হলে ভবিষ্যতে এই জলপথ উদ্ধারের ভার ইউরোপ ও আরব মিত্রদের উপর দেয়া যেতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন জলপথটি বন্ধ থাকা অবস্থায় যুদ্ধ শেষ করা হবে চরম দায়িত্ব জ্ঞানহীনতা, কারণ বিশ্বের 20% জ্বালানি সরবরাহ হয় এই পথ দিয়ে। এরই মধ্যে 2022 সালের পর এই প্রথম অপরিশোধিত তেলের দাম ছাড়িয়েছে ব্যারেল প্রতি $100। বিশ্লেষকরা সতর্ক করেছেন পরিস্থিতি স্বাভাবিক না হলে তেলের দাম $200 ঠেকতে পারে। এদিকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমেরিকার সামরিক লক্ষ্যগুলো অর্জিত হবে। তবে হরমুজ প্রণালীর ভাগ্য শেষ পর্যন্ত ঝুলে থাকছে তেহরানের সিদ্ধান্তের ওপর। সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন হরমুজ প্রণালী অবিলম্বে ব্যবসার জন্য খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক আইল্যান্ড গুঁড়িয়ে দেয়া হবে। সামরিক শক্তি প্রদর্শন নাকি কূটনীতির টেবিল, শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের চলমান সংকট কোন দিকে মোড় নেয় সেটাই দেখার অপেক্ষায় বিশ্ববাসী। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানকে তার প্রতিবেশীদের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে দিচ্ছে না ইসরায়েল ও আমেরিকা। মঙ্গলবার এমন মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন শাসনতন্ত্র পরিবর্তনে আমেরিকার মূল উদ্দেশ্যই হল ইরানের তেল ও গ্যাস খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আমরা এখন আন্তর্জাতিক অঙ্গনে এমন কিছু পদক্ষেপ দেখছি যা কার্যত অভ্যুত্থান ঘটানোর লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। কখনো মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের স্লোগানে, কখনো আবার এমন একটি শাসন ব্যবস্থা উৎখাতের নামে যা 47 বছর ধরে নাকি শুধু বৈশ্বিক সন্ত্রাসে লিপ্ত ছিল। শেষ পর্যন্ত প্রকাশ্যেই তারা স্বীকারও করেছে এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে তেল ও গ্যাস সম্পদের ওপর বৃহত্তর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। আমরা বর্তমানে মধ্যপ্রাচ্যের সম্পর্কগুলোর ক্ষেত্রে
যা দেখছি তা হলো আমেরিকা, ইসরায়েল, ইরান ও তার প্রতিবেশীদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক ঠেকানোর চেষ্টা করছে। এমনকি উপসাগরীয় সদস্যদের ইরানের বিরুদ্ধে উস্কে দিতেও চেষ্টা করছে। পরিস্থিতি ক্রমেই একটি বৃহত্তর সংঘাতের দিকে যাওয়ার আভাস দিচ্ছে, যাকে কেউ কেউ ইতিমধ্যেই নতুন বিশ্বযুদ্ধ হিসেবে আখ্যা দিচ্ছেন। শুধু রাশিয়া, চায়না সহ ব্রিক্স ও এসসিওভুক্ত দেশগুলো আগ্রাসী বিরোধিতার সম্মুখীন হচ্ছে। এই বিরোধিতা তারা করছে যারা অন্যেরটা খেয়ে পড়ে বেঁচে আছে এবং নিজেদেরকে বিশ্বের আধিপত্যশীল শক্তি ভাবছে। агрессивного противодействия со стороны тех, кто привык жить за чужой счет. ইরান বলছে আমেরিকার যুদ্ধবিরতির পরিকল্পনায় অবাস্তব ও অযৌক্তিক দাবি রয়েছে। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের অবস্থান শুরু থেকেই স্পষ্ট এবং ওয়াশিংটনের সাথে তাদের কোনো সরাসরি আলোচনা হয়নি। আমাদের কাছে 15 দফা পরিকল্পনা সহ বিভিন্ন শিরোনামে যে প্রস্তাবগুলো পাঠানো হয়েছে তাতে অত্যন্ত অবাস্তব এবং অযৌক্তিক সব দাবি রয়েছে। পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে যে বৈঠক করেছে সেটি তাদের নিজস্ব একটি কাঠামো। আমরা এই প্রক্রিয়ায় অংশ নেইনি। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো শান্তি ও নিরাপত্তা নিয়ে চিন্তিত, এটি একটি ইতিবাচক বিষয়। আমাদের অবস্থান সব সময় স্পষ্ট। যখনই আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবো তখন তা যথাযথভাবে ঘোষণা করব, কারণ আমাদের নিজেদের উপর আত্মবিশ্বাস আছে এবং আমরা জানি আমরা কি চাই। ইরান যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে চায়না। মঙ্গলবার বেইজিং এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না করার আহ্বান জানান। সংঘাত থামাতে পাকিস্তানের সাথে কৌশলগত যোগাযোগ ও সমন্বয়ের ঘোষণাও দিয়েছে বেইজিং। ইরানের যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতার তোড়জোড় চালাচ্ছে পাকিস্তান। এরই অংশ হিসেবে চায়না সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। সেখানে চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠকের কথা রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর। চায়না সফরে দেশটির সাথে আঞ্চলিক উত্তেজনা, ইরান যুদ্ধ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যেই আমেরিকা ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার তীব্র বিরোধিতাও করেছে বেইজিং। মঙ্গলবার চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, বেইজিং স্পষ্টভাবে আমেরিকা ও ইসরায়েলকে ইরানে সামরিক অভিযান বন্ধের এবং দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা না করার আহ্বান জানিয়েছে। উত্তেজনা প্রশমন এবং শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও জানিয়েছে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া হরমুজ প্রণালীতে চায়নার জাহাজগুলোকে সহায়তার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে ধন্যবাদও জানিয়েছে বেইজিং। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, প্রধান আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুগুলোতে চায়না ও পাকিস্তানের অবস্থান এবং দৃষ্টিভঙ্গি একই। ইরান ইস্যুতে বেইজিং ও ইসলামাবাদ কৌশলগত যোগাযোগ ও সমন্বয় জোরদার করবে বলেও জানানো হয়। এদিকে আমেরিকা ও ইরানের মধ্যে অর্থবহ আলোচনা আয়োজনে প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তান। এর আগে ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে রবিবার ইসলামাবাদে সৌদি আরব, ইজিপ্ট ও তুর্কির পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে 4 পক্ষের সম্মেলন হয়। এরপরই চায়নার সাথে আলোচনার জন্য দেশটিতে সফরে গেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। চায়না ইরানের অন্যতম প্রধান অংশীদার হলেও এখন পর্যন্ত তেহরানকে কোনো সরাসরি সামরিক সহায়তার ঘোষণা দেয়নি বেইজিং, বরং বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। সামিয়া জানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানে পরমাণু হামলা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। এমন গুরুতর অভিযোগ তুলে পদত্যাগ করেছেন জাতিসংঘের এক কূটনীতিক। জাতিসংঘের অলাভজনক সংস্থা প্যাট্রিয়টিক ভিশনের প্রধান প্রতিনিধি মোহাম্মদ সাফা বলেছেন, তিনি এমন অপরাধের সাক্ষী হতে চান না। এর আগে একই রকম আশঙ্কার কথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হানান বালখি।
মধ্যপ্রাচ্যে ঘনীভূত হচ্ছে পরমাণু যুদ্ধের কালো মেঘ। ইরানের ওপর চলমান হামলায় পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কায় পদত্যাগ করেছেন জাতিসংঘের এক শীর্ষ পর্যায়ের প্রতিনিধি। জাতিসংঘে অলাভজনক সংস্থা প্যাট্রিয়টিক ভিশন পিভি এর প্রধান প্রতিনিধি মোহাম্মদ সাফা সামাজিক মাধ্যম এক্সে নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেন। 12 বছর জাতিসংঘে কাজ করা এই কর্মকর্তা জানান, মানবিকতার বিরুদ্ধে হতে যাওয়া কোনো অপরাধের সাক্ষী তিনি হতে চান না। পোস্টে তেহরানের একটি জনবহুল অঞ্চলের ছবি দিয়ে সাফা লিখেছেন, মানুষ পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছে না। জাতিসংঘ ইরানের সম্ভাব্য পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। প্রায় 1 কোটি মানুষের শহর তেহরানকে ওয়াশিংটন বা প্যারিসের সাথে তুলনা করে তিনি বলেন, এটি কোনো জনমানবহীন মরুভূমি নয়, এখানেও সাধারণ মানুষ আর শিশুদের বাস। যারা যুদ্ধের নেশায় মত্ত তাদের অসুস্থ বলে অভিহিত করে সাফা অভিযোগ করেন, জাতিসংঘের ভেতরেই একটি শক্তিশালী দল কাজ করছে যারা বিশ্ব শান্তির চেয়ে যুদ্ধকেই বেশি প্রাধান্য দিচ্ছে। মোহাম্মদ সাফার অভিযোগের আঙুল উঠেছে ইসরায়েলের দিকেও। তিনি প্রশ্ন তুলেছেন, বিশ্ব কেন ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচি নিয়ে চুপ? 1981 সালের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 487 নম্বর রেজলিউশন অনুযায়ী ইসরায়েলের উচিত তাদের পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক পরমাণু সংস্থা বা IAEA এর আওতায় আনা, যা তারা বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পরমাণু হুমকি চিরতরে নির্মূল করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। গত বছর জুনে এবং চলতি বছরের 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নতুন অভিযানে ইরানের ফোর্দো, ইস্পাহান এবং নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে দফায় দফায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। যদিও ইরান এখনো পর্যন্ত পরমাণু বোমা তৈরির কোনো প্রমাণ দেয়নি, তবুও একের পর এক পরমাণু স্থাপনায় এই হামলা পুরো অঞ্চলকে তেজস্ক্রিয়তার ঝুঁকিতে ফেলছে। ভয়াবহ এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটির আঞ্চলিক পরিচালক হানান বালখি পলিটিকোকে জানিয়েছেন, তারা পারমাণবিক বিপর্যয়ের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য অপেক্ষা করছেন। তিনি সতর্ক করেছেন, পরমাণু স্থাপনায় হামলা বা অস্ত্রের ব্যবহার হলে এর প্রভাব কয়েক দশক ধরে চলবে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। হরমুজ প্রণালীর পর এবার হুমকির মুখে আরেক গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মানদেব। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হুমকিতে ওই পথেও জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ইরানের নিয়ন্ত্রণের কারণে হরমুজ সংকটের সমাধান হয়নি এখনো। যদি বাব আল মানদেব প্রণালী দিয়ে জাহাজ যাতায়াত বন্ধ হয়ে যায়, তাহলে জ্বালানি তেলের সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ধারাবাহিকতায় হরমুজ প্রণালীর পর এবার অস্থিতিশীল হয়ে উঠেছে বাব আল মানদেব। ইয়েমেন ও জিবুতির মধ্যবর্তী মাত্র 30 কিলোমিটার প্রশস্ত এই জলপথ দিয়ে প্রতি বছর $1 ট্রিলিয়ন এবং সমুদ্রপথে হওয়া বৈশ্বিক বাণিজ্যের বড় অংশের পণ্য পরিবাহিত হয়। সুয়েজ খাল খোলার পর থেকে ইউরোপ ও এশিয়ার মধ্যে সংক্ষিপ্ততম নৌপথ হিসেবে এই রুটটি ব্যবহার হয়ে আসছে। লোহিত সাগরে হুথিদের তৎপরতা আগে থেকেই ছিল। গত 1 বছরে গোষ্ঠীটি ড্রোন ও মিসাইলের সাহায্যে 100-র বেশি বাণিজ্যিক ও নৌজাহাজে হামলা চালিয়েছে। তবে ইরান ও ইসরায়েলের বর্তমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করেছে। সংঘাত গভীর হলে তারা বাব আল মানদেব জলপথটি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। হামলার ভয়ে এই পথে তেল পরিবহন অর্ধেকের নিচে নেমে এসেছে। আগে প্রতিদিন এই পথে গড়ে 93 লাখ ব্যারেল তেল সরবরাহ হলেও তা এখন মাত্র 41 লাখে ঠেকেছে। একই প্রভাবে সুয়েজ খাল ও সুমেত পাইপলাইন দিয়েও তেল সরবরাহ প্রায় অর্ধেক কমে গেছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ইতিমধ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম 50% বেড়ে ব্যারেল প্রতি $116 ছাড়িয়েছে। হরমুজ সংকটের কারণে সৌদি আরব এখন এশিয়ায় তেল রপ্তানির জন্য বাব আল মানদেব ও লোহিত সাগরের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। বিকল্প এই পথটিও বন্ধ হলে কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরীয় দেশগুলোর তেল প্রবাহ স্থবির হয়ে পড়ার শঙ্কা রয়েছে। নিরাপত্তার ঝুঁকির কারণে অধিকাংশ জাহাজ এখন লোহিত সাগর এড়িয়ে আফ্রিকার কেপ অফ গুড হোপ হয়ে ঘুরে যাতায়াত করছে। এতে প্রতিটি ট্রিপে অতিরিক্ত 10 থেকে 20 দিন সময় বেশি লাগছে। বাড়তি সময় ও জাহাজ ভাড়ার কারণে বিশ্বজুড়ে পণ্য সরবরাহ ব্যয় ও মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে। বিশেষ করে ইউরোপের জ্বালানি আমদানি এবং আফ্রিকার খাদ্য নিরাপত্তা সরাসরি হুমকির মুখে পড়েছে।
জিবুতিতে অবস্থিত আফ্রিকার সামরিক ঘাঁটি ক্যাম্প লেমোনিয়ার হুতিদের সরাসরি লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে। ইতিমধ্যে হুতিরা প্রথমবারের মতো ইসরায়েলের সরাসরি মিসাইল হামলা চালিয়ে যুদ্ধে নিজেদের অবস্থান জানান দিয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, শুধু সামরিক শক্তি দিয়ে এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। অবিলম্বে কূটনৈতিক সমাধান না হলে ইউরোপ ও এশিয়ার জ্বালানি এবং খাদ্য নিরাপত্তা দীর্ঘমেয়াদী সংকটের মুখে পড়বে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার আমেরিকার যুদ্ধ বিমানের অবতরণ নিষিদ্ধ করল ইউরোপের আরেক দেশ ইটালি। ইরানে আক্রমণকারী যুদ্ধ বিমানের ওপর স্পেনের নিষেধাজ্ঞার একদিন পরই একই সিদ্ধান্ত নিল জর্জিয়া মেলোনির সরকার। ইরান যুদ্ধ নিয়ে এরই মধ্যে স্পষ্ট অবস্থান জানিয়েছে ব্রিটেনও। ট্রাম্পের কাছে যুদ্ধের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও। একতরফাভাবে ইরানে যুদ্ধ শুরু করা আমেরিকা কয়েক সপ্তাহেই নিজেদের উদ্দেশ্য পূরণের কথা জানিয়েছিল। তবে এক মাস পার করার সংঘাত আরও বৃহৎ রূপ নেয়ার আভাস দিচ্ছেন ট্রাম্প। এমনকি স্থল অভিযানের প্রস্তুতিও নিচ্ছে আমেরিকার বাহিনী। এমন পরিস্থিতিতে যুদ্ধ নিয়ে মিত্রদের অবস্থান স্পষ্ট হতে শুরু করেছে। ইরান যুদ্ধের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোতে জনসমর্থন বাড়ছে। দীর্ঘমেয়াদী যুদ্ধে তাই আমেরিকার সাথে জড়াতে চাইছে না কোনো দেশই। যুদ্ধে ব্যবহার করা সামরিক বিমান নিজেদের ঘাঁটিতে নামার অনুমতি দেয়নি ইউরোপের ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র জর্জিয়া মেলোনির সরকার। রয়টার্স জানিয়েছে, ইটালির সিসিলির সিগোনেল্লা বিমান ঘাঁটিতে আমেরিকার বাহিনীর বিমান অবতরণের অনুমতি পায়নি। ইটালির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য আমেরিকার বাহিনীর বেশ কয়েকটি বম্বারের সিসিলির ঘাঁটিতে নামার কথা ছিল। তবে ওয়াশিংটন অনুমোদন চাওয়ার পর সাড়া দেয়নি রোম। এই নিয়ে অবশ্য আনুষ্ঠানিক কোনো বার্তা দেয়নি ইটালির প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধ শুরুর পর থেকেই ইটালির বিমান ঘাঁটি ব্যবহার নিষিদ্ধ করতে চাপ দিচ্ছে বিরোধী দলগুলো। সংঘাতে না জড়াতে মেলোনি সরকারের ওপর চাপ অব্যাহত রয়েছে এখনো। যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে ফ্রান্সও। রয়টার্স বলছে, আমেরিকা থেকে সামরিক সরঞ্জাম নিতে ইসরায়েলকে নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দেয়নি ম্যাক্রনের দেশটিও। যুদ্ধ শুরুর পর ফ্রান্সের এমন সিদ্ধান্ত এই প্রথম। এর আগে সোমবার সংঘাতে ব্যবহার করা আমেরিকার যুদ্ধ বিমানের জন্য নিজেদের বিমান ঘাঁটি ও আকাশ সীমা বন্ধের সিদ্ধান্ত নেয় স্পেন। ইরাক যুদ্ধের মতো আরেকটি সংঘাতে স্পেন জড়াবে না বলে স্পষ্ট বার্তা দেয় পেদ্রো সানচেজের সরকার। একই দিনে ট্রাম্পের কাছ থেকে যুদ্ধের উদ্দেশ্য নিয়ে স্পষ্ট বার্তা চান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। সংঘাত নিরসনের আহ্বান জানান তিনি। স্থানীয় নির্বাচনের প্রচারণায় ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরিষ্কারভাবেই জানিয়েছেন, এই যুদ্ধে কোনোভাবেই জড়াবে না তার দেশ। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ব্রিটেন, ফ্রান্সের মতো মিত্রদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় তিনি বলেন, ইসরায়েলের সামরিক সরঞ্জাম পাঠাতে ফ্রান্স আকাশ সীমা ব্যবহার করতে দিচ্ছে না। এসব দেশকে সাহস জোগাড় করে যুদ্ধে নামার আহ্বান জানান তিনি। আমেরিকা এখন থেকে এসব দেশকে আর সাহায্য করবেন না জানিয়ে নিজেদের যুদ্ধ তাদের নিজেদেরই লড়তে হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। লেবাননে হিজবুল্লাহর পাল্টা হামলায় ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 সেনা। মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে স্থল অভিযানের সময় হতাহতের এই ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনাকে চলমান সীমান্ত যুদ্ধে দেশটির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘাতের সময় ইসরায়েলি সেনাবাহিনীর 4 সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার এই তথ্য জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে 3 জনের বয়স 21 থেকে 22 বছরের মধ্যে বলে শনাক্ত করা হয়েছে। তবে চতুর্থ সেনার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও অনুমতি না পাওয়ায় ওই সেনার নাম এখনও গোপন রাখা হয়েছে বলে জানায় আইডিএফ। গত 2 মার্চ থেকে লেবাননের লিটানি নদীর দক্ষিণ অংশে ইসরায়েল তাদের সামরিক উপস্থিতি ও আগ্রাসন কয়েক গুণ বৃদ্ধি করেছে। এই সময়ের মধ্যে ওই অঞ্চলে হিজবুল্লাহর হামলা ও সরাসরি সংঘাতে অন্তত 10 ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর পৃথক দুটি হামলায় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনী ইউনিএফএল-এর 3 ইন্দোনেশীয় সদস্য নিহত হয়েছেন। গত 2 মার্চ ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর শান্তিরক্ষী বাহিনীর ওপর এটি প্রথম প্রাণঘাতী হামলা। দায়িত্ব পালনকালে জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জাতিসংঘ মহাসচিব বলেন, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি যুদ্ধাপরাধের শামিল হতে পারে। এ সময় সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলতে ও জাতিসংঘের কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পুরো বিশ্বের নজর যখন ইরান যুদ্ধের দিকে, তখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিতর্কিত আইন পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট। প্রাণঘাতী হামলায় দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য সামরিক আদালতে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করেছে নেসেট। ইরান যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিন ইস্যু যেন অনেকটাই চাপা পড়ে গেছে। এই সুযোগে একদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সীমাহীন সহিংসতা চালাচ্ছে দখলদার ইসরায়েলিরা, অন্যদিকে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে সোমবার বিতর্কিত একটি নতুন আইন পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট। সামরিক আদালতে প্রাণঘাতী হামলায় দোষী সাব্যস্ত হওয়া ফিলিস্তিনিদের বাধ্যতামূলক সাজা হিসেবে মৃত্যুদণ্ডের আইন পাশ করেছে নেসেট। মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে বর্বরোচিত এবং বৈষম্যমূলক বলে তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী মিত্রদের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই বিতর্কিত আইনটি। নতুন এই আইনে বলা হয়েছে, দণ্ডাদেশ ঘোষণার 90 দিনের মধ্যে সাজা কার্যকর করতে হবে। এতে প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষার কোনো সুযোগ রাখা হয়নি। কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এই আইনের মূল উদ্যোক্তা। আমি সন্ত্রাসীদের ফাঁসিতে ঝোলানোর জন্য মুখিয়ে আছি। তাদের জন্য একটাই সাজা, আর তা হলো মৃত্যুদণ্ড। আমেরিকা ইসরায়েল ইরান যুদ্ধের ডামাডোলের মধ্যেই এই আইন পাশ হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় তীব্র নিন্দা জানিয়েছে। সবাই যখন ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন আন্তর্জাতিক মহলের নির্লিপ্ততার মুখে এই আইনটি পাশ করা হয়েছে। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ, আইনের শাসন পরিপন্থী। ফিলিস্তিনিদের উপর চালানো অপরাধ নিয়ে বিশ্বজুড়ে যে উদাসীনতা দেখা যাচ্ছে, তা না থাকলে ইসরায়েল এতদূর পৌঁছাতে পারত না। এই আইনে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। তাদের বন্দীরা যখন আমাদের কাছে ছিল, আমরা তাদের সাথে কত ভালো ব্যবহার করেছি, কিন্তু তারা কেন আমাদের বন্দীদের সাথে এমন আচরণ করেছে? আমি তাদের ফিরে আসার অপেক্ষায় ছিলাম, ভেবেছিলাম তাদের নিয়ে আনন্দে মেতে উঠব, কিন্তু এই আইন আমাকে স্তব্ধ করে দিয়েছে। জার্মানি, ফ্রান্স, ইটালি এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা এই বিলটিকে ফিলিস্তিনিদের প্রতি বৈষম্যমূলক বলে অভিহিত করেছেন, কারণ একই অপরাধে অভিযুক্ত কোনো ইসরায়েলি ইহুদি বা বসতি স্থাপনকারীকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে না। তবে এই আইনটিকে দেশটির সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছেন ইসরায়েলি মানবাধিকার সংস্থা এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা। 1962 সালে নাৎসি নেতা অ্যাডলফ আইখম্যানের ফাঁসি কার্যকর করার 6 দশক পর আবারও মৃত্যুদণ্ডের পথে হাঁটল ইসরায়েল। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল, আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ।